আজকে আপনাদের 32তম ক্লাস, ব্যাচ 5-এর আজকে 32তম ক্লাস। গত ক্লাসে ভিনটেজ লোগো ডিজাইন দেখাইছিলাম। এটা 5টা ডিজাইন করতে বলেছিলাম, সবাই তো করেছেন তাই না? করতে পারেননি কে কে? সবাই পেরেছেন তাই না? হ্যাঁ, সবাই পেরেছেন। হোমওয়ার্ক ছিল হচ্ছে ভিনটেজ লোগো ডিজাইন ইলাস্ট্রেটর থেকে, মানে ইউটিউবে ইলাস্ট্রেটরের টিউটোরিয়াল দেখতে বলছিলাম। আর গত ক্লাসটা নেওয়া হয়নি বৃষ্টির কারণে। গত ক্লাসে বলছিলাম হচ্ছে ওই ডেইলি রুটিনটা ফলো করতে। এটা কি সবাই করেছেন? ডেইলি রুটিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনারা রেগুলারলি 20-30 দিন যদি কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনাদের ডিজাইন নিয়ে যত ইলাস্ট্রেটর, তারপর হচ্ছে ডিজাইনে নলেজ আসার বিষয়গুলো, এগুলো সম্পর্কে যত জড়তা, এগুলো কিন্তু দূর হবে ডেইলি রুটিনটা ফলো করলে। এখন আজকের ক্লাসের টপিকস হচ্ছে ভিনটেজ লোগো আর মাস্কট লোগো ডিজাইন। তো গত ক্লাসে এই ডিজাইনটা আমি করে দেখাইছিলাম এবং আপনারাও ক্লাসে করেছেন। আমি সবার কাছ থেকে এই কাজটা বুঝে নিয়েছিলাম। এটা একদমই সিমিলার আর সহজ একটা ডিজাইন। এটা একটু দেখিয়ে তারপরে আমরা মাস্কট ডিজাইনে যাব। তো এটা আমি পাশে রাখি এবং এই ধরনের ডিজাইন আমরা কিভাবে করতে পারি ওইটা একটু দেখি। প্রথমে আমি এলিপস নিচ্ছি। খেয়াল করেন, সাদার উপরে সাদা শেপ কিন্তু দেখা যাবে না। আর্টবোর্ড তো আমাদের হোয়াইট তাই না? আমরা চাইলে আর্টবোর্ডটা ব্ল্যাক করতে পারি। এটা কিভাবে করব এটাও আমাদের জানা প্রয়োজন আছে। আর্টবোর্ডটা কত বাই কত বলতে পারবেন? 1000 বাই 1000। এখানে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে থাকা অবস্থায় আমি যদি একটা ক্লিক করি, এরকম একটা পপ আপ আসবে। এখানে আমি 1000 বাই 1000 লিখে দিয়ে এন্টার প্রেস করলে এরকম একটা হোয়াইট আর্ট, এটা হচ্ছে শেপ, একটা শেপ তৈরি হবে। এটাকে আমরা কালার দিতে পারবো। ব্যাকগ্রাউন্ড বা আর্টবোর্ডে কিন্তু আমরা কালার দিতে পারি না তাই না? আর্টবোর্ডটা হোয়াইটই থাকে। তো আমি একটা শেপ নিয়েছি, শেপের কালারটা ব্ল্যাক করলাম। এবার এটা ব্যাকে পাঠাবো। এমনি ম্যানুয়ালভাবে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম না, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করতে পারে। ম্যানুয়াল করতে গেলে অনেক সময় লাগে। সেক্ষেত্রে আমরা কি করব, এটা সিলেক্ট করব, কিবোর্ডে কন্ট্রোল শিফট চেপে ধরে থার্ড ব্র্যাকেট লেফট সাইডেটা প্রেস করব, তাহলে সবার পিছনে চলে যাবে। এরপর এই আর্টবোর্ডটাকে আমি, আর্টবোর্ড বলেন বা শেপ বলেন, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবো, যাতে করে এটা আমার কাজ করতে অসুবিধা না করে। এবার এই যে আমরা লোগো ডিজাইনের প্রসেসে এগোই। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চিকন দাগ। এটা আমরা কিভাবে করতে পারি? এটা স্ট্রোকে কনভার্ট করতে পারি। এই যে এখানে একটা ক্লিক করলে স্ট্রোকে কনভার্ট হয়ে যাবে। এবং এটা আমি আর্টবোর্ডের মিডিলে অ্যালাইন রাখলাম এবং এটা থিকনেস একটু মোটা করতে পারি। এবার এটার একটা কপি নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে, আর কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করছি। এতে করে এখানে দুইটা শেপ তৈরি হয়েছে। একটা সিলেক্ট করলাম, এটা যদি আপনি এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করেন তাহলে এখানে দুইটাই সিলেক্ট হয়ে যাবে। এখানে কিন্তু দুইটা আছে, তো দুইটাই সিলেক্ট না করে আমি যদি একটা ক্লিক করি তাহলে একটা সিলেক্ট হবে। এবার রেশিও ঠিক রেখে এবং মিডিল ঠিক রেখে আমরা কিভাবে ছোট করতে পারি? শিফট এবং অল্টার। শিফট ধরলে রেশিও ঠিক থাকে, আর অল্টার চাপ দিলে সেন্টারটা ঠিক রেখে ছোট বড় হয়। তো এই জিনিসটাই, ছোট বড়টা যদি ম্যানুয়ালভাবে করতে আমাদের সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা প্যানেল ইউজ করতে পারি। ট্রান্সফর্ম থেকে এই যে এইভাবে আমরা ছোট বড় করলে এটা চারিদিক থেকে সমানে ছোট বড় হবে। এবং এই জায়গায় খেয়াল রাখবেন, এই যে এখানে যেন মিডিল সেন্টার থাকে, পয়েন্টটা মিডিলে থাকে, আর এখানে যেন এই ক্লিপটা অন থাকে। এবার এটা একটু আমরা দেখতে পাচ্ছি একটু মোটা। আমরা প্রথম দিকে ডিজাইন কপি করার চেষ্টা করব। এখানে যেমন আছে আমরা তেমন করার চেষ্টা করছি। যে কোনো ডিজাইন 10টা যদি আপনারা কপি করতে পারেন, 20টা কপি ডিজাইন করতে পারেন, দেখবেন 10টা করলেন, 11 নাম্বারটা ঠিকই নিজের আইডিয়া থেকে আসবে। কিন্তু হুট করে 2টো ডিজাইন করে 5টা ডিজাইন করে আপনি যদি মনে করেন আমি নিজের আইডিয়া থেকে ডিজাইন করবো, এটা হয় না। 15, 20টা, 30টা ডিজাইন যখন একটা ক্যাটাগরির উপর করবেন,
তখন আপনাদের ভিতরে আইডিয়া জেনারেট হবে। আচ্ছা দেখেন, আমরা যে এখানে 3টা সার্কেল আছে, 3টা সার্কেল আমরা কপি নিয়ে নিলাম। এরপরে কি আসছে, এখানে যে ভিনটেজ লেখাটা, এটা আমরা লিখে নিতে পারি। শিফট ধরে বড় করলাম যাতে করে রেশিওটা ঠিক থাকে। ব্ল্যাকের উপর ব্ল্যাক দেখা যাচ্ছে না, এখানে আমি আইড্রপার টুল দিয়ে এখান থেকে পিক করছি। আমরা এখান থেকে পিক করব না, কেন করব না জানেন? কারণ এটা স্ট্রোকে রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন কীরকম হয়ে যাচ্ছে, কারণ এটা স্ট্রোকে কনভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই ধরনের একটা ফন্ট আমরা খোঁজার চেষ্টা করি। একেবারে সিমিলার না পেলে যে ওর আমরা ডিজাইন করতে পারবো না তা না, আমরা একটা সিমিলার ধরনের একটা ফন্ট নিয়ে নিলাম। তো এই ফন্টটা আমি কিছুটা রোটেট করছি, এইভাবেও রোটেট করতে পারি, অথবা ওই ট্রান্সফর্ম প্যানেল থেকে এই জায়গা থেকেও রোটেট করতে পারবো। এই ভিটাকে বড় হাতের ভি দেওয়ার চেষ্টা করি। শিফট ধরে একটা ভি প্রেস করলাম, এই যে ওর মতোই কিছু একটা হলো। ব্যাস, এইবার এই যে 3টা যে আমরা সার্কেল নিয়েছি স্ট্রোকে আছে, এগুলোকে চাইলে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করতে পারি, যাতে করে আমরা পরবর্তী স্টেপগুলো সহজে নিতে পারি। স্ট্রোকে থাকলে আমরা ওই অফসেট পাত দিয়ে কাটতে পারি না। তো এই জিনিসটার জন্য আগে স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করলাম। এবার এই যে ফন্টটা রয়েছে, ফন্টটা যদি আমরা এর যে সাইজ, এটা যদি ঠিকঠাক নেওয়া হয়ে যায়, তখন আমরা কি করব, ক্রিয়েট আউটলাইন করে ফেলবো, যাতে করে আর এটা ফন্ট না থাকে, এটা একটা শেপ হয়ে যায়। আচ্ছা, এটা শেপ হয়ে গেল, এটা আমি অ্যালাইন করলাম মিডিল বরাবর। এইবার আচ্ছা, আমি চাইলে আরেকটু বড় করতে পারি, শিফট ধরে আরেকটু বড় করছি। ব্যাস, এবার এখানে খেয়াল করেন, এই ভিনটেজ লেখাটাকে কেন্দ্র করে এর সাইড থেকে এই সার্কেলগুলোকে কেটেছে। এই কাটাটা কিভাবে কাটতে পারি আমরা দেখেন, এটা সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এর একটা ডুপ্লিকেট যা কিনা আরও ওর থেকে বড় হচ্ছে, আর এটার মান আমরা এখান থেকে বড় করে দিতে পারি। আমার যতটুকু প্রয়োজন, আমার মনে হচ্ছে 15 ঠিক আছে, 15 পিক্সেল। এরপর ওকে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে ইউনিট করলাম, শিফট ধরে এইগুলোকে সিলেক্ট করলাম। আচ্ছা, এই প্রসেসটা আপনারা অলরেডি অবগত আছেন, এটা যে ভেঙে বোঝাতে হবে এরকম কোনো ব্যাপার না, আপনারা এগুলো অলরেডি অনেকবার করেছেন। এবার শিফট ধরে এই শেপ বিল্ডার টুলে গিয়ে আমি অল্টার প্রেস করে এগুলো কাটি। এই যে ওকে কেন্দ্র করে এটাকে কেটে ফেললাম। এখন যদি মনে হয় যে মাঝখানে যে ছোট ছোট টুকরো আছে এগুলোও রাখবো না, তাও আপনারা এগুলোও কেটে ফেলতে পারেন। আচ্ছা, এইটা মনে হয় একটু ঠিকঠাক লাগছে, এটা কাটা যেতে পারে। এটা অল্টার প্রেস করে যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এগুলো কাটতে থাকবে। আচ্ছা, আমাদের এই প্রসেসটা শেষ। এরপরে যেটা আছে, এই যে উপর দিয়ে নামটা হচ্ছে কাট করে লেখা রয়েছে, এই জিনিসটা আপনারা অলরেডি অনেক ভালোভাবে অনেকবার প্র্যাকটিস করেছেন, এটা খুব সহজেই পারবেন। আমি অত বুঝাচ্ছি না, একদম ডিরেক্ট করে ফেলছি দ্রুত। এর একটা ডুপ্লিকেট নিলাম, নিয়ে আরেকটু বড় করলাম যাতে করে নিচের লেখাটাও নিতে পারি। বাসায় একরকম মাউস ইউজ করে, এখানে আরেক রকম মাউস ইউজ করে একটু আনইজি লাগে। আচ্ছা, এরপর এখানে লেখা রয়েছে রেট্রো ব্যাস। এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, আপাতত শুধু কপি করবেন, এখানে যা আছে ওইটা কপি করার চেষ্টা করবেন। আমি এখানে আগে থেকে লিখে নিচ্ছি রেট্রো ব্যাস, ব্র্যান্ডস, ব্র্যান্ড। আচ্ছা, এই ফন্টটা এখানে মানাবে না, তো আমরা কি করতে পারি,
এই টাইপের একটা ফন্ট সিলেক্ট করি, এটা নিই রেট্রো ব্যান্ড, একটু বোল্ড টাইপ করি, এটা ভালো লাগছে না, ব্যাস এটা ঠিক আছে। এইটাকে আচ্ছা রেট্রো ব্যান্ড, এখানে লেখা রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি, আমরা ওইটারও একটা কপি করে নিই। এই লেখার উপরে 3টা ক্লিক করলে লেখাটা সিলেক্ট হয়ে যায়, সিলেক্ট থাকা অবস্থায় আপনি লিখলে আগের লেখাটা মুছে নতুন লেখা তৈরি হবে, ঠিক আছে। তো এখানে কি লেখা যেতে পারে, প্রিমিয়াম IUM প্রিমিয়াম কোয়ালিটি QUALITY কোয়ালিটি। তো আমি প্রথমে রেট্রো ব্র্যান্ড কথাটাকে কপি করি, করে টাইপ টুলের ভিতরে 3 নাম্বার টুলটা টাইপ অনে পাথ টুলে গিয়ে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল V দিলাম। এবার এটার সৌন্দর্য আনার জন্য এদের মধ্যকার দূরত্ব একটু বাড়িয়ে দিব, 200 পিক্সেল রাখছি, পিক্সেল না ওটা পিটি বলে। আর এখানে এটা মানানসই করে আপনারা ই করতে পারবেন, দরকার হয় এখান থেকে একটা রুলার টেনে স্কেল টেনে মাপ অনুযায়ী সোজা করতে পারেন। এখানে একটা বিষয়, এর যেহেতু কার্ভ রয়েছে এটাও কার্ভ থাকুক। ব্যাস, এবার প্রিমিয়াম কোয়ালিটি কথাটাকে কপি করলাম, এবার এই টুলে গিয়ে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম, লেখাটা উল্টা অবস্থায় আছে, সোজা করব কিভাবে, এই হ্যান্ডেলটাকে ধরে ভিতরের দিকে টেনে নিয়ে আসবো। এরপর আমি আই ড্রপার টুল দিয়ে এই ফন্টে যে ইফেক্ট অ্যাপ্লাই করলাম একটু আগে, মধ্যকার দূরত্ব বলেন আর সাইজ বলেন, ওটা এখান থেকে কপি করে নিলাম। আচ্ছা এখানে কপি করে হচ্ছে না, এটা বেশি বড় হয়ে যাচ্ছে, এর জায়গা এখানে হবে না, ছোট করে নিই, মধ্যকার দূরত্ব একটু কমাই দিই, তাহলে মানিয়ে যাবে। দেখেন এখানে আমি দেখতে পারছি এখান থেকে এটার দূরত্ব বেশি, এখানে কম, তাহলে এটা কীভাবে একটু উপরে উঠাবো, এই যে এখানে এটার মান একটু উঁচুই দিয়ে বাড়িয়ে কমিয়ে আমরা এটা ঠিক রাখতে পারবো, এই তো ঠিক আছে। এখন এর ভিতরে যে তারা রয়েছে, 2-3টে ফোর্ট রয়েছে, আবার ESTD মানে কি বলতে পারবেন, ইস্টাবলিশ মানে এই কোম্পানি কবে শুরু হয়েছে, তো ওই সব লিখতে পারেন। এবার স্টার যা আছে, এই যে এখানে স্টার টুল আছে, স্টার টুল দিয়ে স্টার নিয়ে এভাবে রাখতে পারেন। এরপরে যে বৃত্ত দুটো ডট রেখেছে এখানে দেখেন, লেখার পরে এখানে ডট এখানে ডট এখানে ডট, এগুলো আসলে লেখার সৌন্দর্য। আর এগুলো যখন আপনি 10টা-20টা ডিজাইন কপি করবেন, এক একটা ডিজাইন দেখবেন এক এক রকম, তখন দেখবেন আপনার ভিতরে এমনিই আইডিয়া জেনারেট হচ্ছে। তখন যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন দেখবেন এমনিই বুঝতে পারবেন আসলে কি করা প্রয়োজন এখন। ঠিক আছে, সবাই শুরু করেন সবাই। আচ্ছা দেখেন, ভিনটেজ লোগো সম্পর্কে যেহেতু আপনারা 5টা ডিজাইন
ইউটিউবে দেখেছেন, তার মানে আপনাদের একটা যথেষ্ট ধারণা হয়েছে, তাই না? ভিনটেজ লোগো কেমন হতে পারে। ভিনটেজ লোগোতে আবার কিন্তু ইউজ করে, ওই যে আমি আপনাদের ভিনটেজ টি শার্ট ডিজাইন শেখাইছিলাম না, উপরে যে গ্রেঞ্জি ইফেক্ট, ওইটা অ্যাপ্লাই করা যেতে পারে। তো আমি এখানে আর বেশি সময় ব্যয় করছি না, আপনারা ওইভাবে আরও 4-5টা যদি ডিজাইন করেন তাহলে ওইটা ভালোভাবে শিখে যেতে পারবেন। এখানে আমি হয়তো অনেক কিছু স্কিপ করে চলে যাচ্ছি। স্কিপ করে বলতে আপনাদের তো মার্কেট প্লেসে নিতে হবে, অলরেডি 3 মাস হয়েছে। তো ডিজাইন এর পরবর্তীতে আপনারা আরও প্র্যাকটিস করবেন মার্কেট প্লেসে যাওয়ার পরে। মার্কেট প্লেসে দেখেন অলরেডি 3 মাস, আপনাদের উপস্থিতি কিন্তু অর্ধেকে নেমে এসেছে। শুরুর দিকে ছিলেন 21 জন, এখন আছে কতজন? 4 আর 3 7 8 9 জন, আর এখানে 2-3 জন আছেন হচ্ছে আগের ব্যাচে। 9 জন, আর বৃষ্টির জন্য হয়তো আরও 2-3 জন আসতে পারেনি। মোটামুটি 12 জন মতো অ্যাক্টিভ আছেন, 12-14 জন মতো অ্যাক্টিভ আছেন। 7-8 জন অলরেডি ঝরে গিয়েছে, তারা আর ধৈর্য ধরে লেগে থাকতে পারেনি। তো আমি চাচ্ছি আপনারা কোনো মতে ডিজাইনটা শিখে, ডিজাইনে একটা নলেজ রেখে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে তারপর আস্তে আস্তে ডিজাইনও শিখবেন, প্লাস মার্কেট প্লেসে নিজের একটা পজিশনও তৈরি করবেন। এই হচ্ছে পরিকল্পনা। এখন দেখেন, আমরা সিগনেচার লোগো ডিজাইন দেখলাম, ভিনটেজ লোগো দেখলাম। এই কোয়ালিটির ডিজাইনগুলো আপনারা এখন আশা করি এই সিমিলার ডিজাইনগুলো করতে পারবেন, যেহেতু বাসায় সবাই 4-5টা করে ডিজাইন প্র্যাকটিস করেছেন। এখন এই যে ডিজাইনের ভিতরে, ভিনটেজ ডিজাইনের ভিতরে বিভিন্ন আইকন ব্যবহার করা হয়। এই আইকন কিভাবে আনবেন এটা সম্পর্কে আমি আপনাদের ক্লিয়ার করছিলাম আগেও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই ধরনের আইকন যে কোনো কিছু ইউনিকভাবে কপিরাইট ফ্রিভাবে ডিজাইন করা যায়। তো ওইটা আমি দেখাইছিলাম এবং সামনে পরবর্তীতে আমি আপনাদের আরও দেখাবো। আচ্ছা, এখন আমি আপনাদের দেখাবো এই যে এই ধরনের ডিজাইন, এই ধরনের ডিজাইন আমরা কিভাবে করতে পারি। এই ধরনের ডিজাইন, এই ধরনের আইকন, এই যে মাস্কট বলে, কার্টুন বলে, ঠিক আছে? এই মাস্কটগুলো আপনি যদি গুগল থেকে কোথাও থেকে নেন, ওইটা কপিরাইট হবে, মানে ওই ডিজাইনটা হয়তো অন্য কেউ ব্যবহার করছে। রাতুল, এদিকে খেয়াল করতে হবে, এই ডিজাইনটা হয়তো অন্য কেউ অন্য লোগোতে ব্যবহার করেছে। যেহেতু এই জিনিসটা গুগল থেকে পাওয়া, ওইটা নিজের ডিজাইন করা বলে আমরা দাবি করতে পারি না, বা এটা কপিরাইট, এটা বিদেশে কপিরাইট আইন খুবই মানে বড়সড়। ওই লোগো ওরা নিয়ে ওইটা রেজিস্ট্রেশন করে, লোগোর রেজিস্ট্রেশন করে, এবং ওই লোগো যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে সে কপিরাইট আইনে মামলা পর্যন্ত পাবে, এরকম। তো এখানে খেয়াল করেন, আমি এ ধরনের ডিজাইন, এগুলো সব কিন্তু আমার কমপ্লিট হওয়া কাজ, বিভিন্ন ক্লায়েন্টের করা কমপ্লিট হওয়া কাজ। এগুলোর প্রত্যেকটা কাজ আমার বিভিন্ন ক্লায়েন্টের করা। তো আমি আপনাদের উদাহরণস্বরূপ এগুলো এনে রেখেছি। এ ধরনের আইকনগুলো আমরা কিভাবে পেতে পারি। আর্টিফিশিয়াল বিভিন্ন টুলস আছে, যেমন চ্যাট জিপিটি। আমি দুইটা দিয়েই আগে উদাহরণ দিই, চ্যাট জিপিটি এবং আইডিওগ্রাম। এটা তো স্লো কেন? আচ্ছা, নেট আপাতত সমস্যা করছে। আচ্ছা, যে নেট তো চলেই গিয়েছে, নেটে প্রবলেম করছে। আচ্ছা, আমি আপাতত আপনাদের মাস্কট ডিজাইনটা সম্পর্কে আগেও বলেছি, দরকার হয় আপনাদের আমি ওই ধরনের একটা টিউটোরিয়াল আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, ওইটা দেখে আপনারা এ ধরনের মাস্কট তৈরি করতে পারবেন। এটাকে আপনাদের ক্লাসে আগেও 2-1বার দেখাইছি না? এই ধরনের মাস্কট বা এই কার্টুন ক্যারেক্টার কীভাবে ডিজাইন করবেন দেখাইছি না? মানে প্রথমত হ্যাঁ, একটা দেখাইছি না? ওইভাবে ধরেন এই ধরনের, হ্যাঁ জি জি, ওই একইভাবে ওই একই প্রসেসে আপনারা এইগুলোও ডিজাইন করতে পারেন। আমি আপনাদের আগে ক্লিয়ারলি বুঝাই দিই।
এ ধরনের কোনো ডিজাইন যদি ক্লায়েন্ট আগে থেকে স্যাম্পল ডিজাইন হিসেবে আমাদেরকে পাঠায়, তাহলে আমাদের কাজ কি হবে, ওই স্যাম্পল ডিজাইনটা আমরা এই চ্যাট জিপিটিকে দিব, দিয়ে বলবো যে আমাদের একটা প্রম্পট রেডি করে দিতে। এবার ওই প্রম্পটটা নিয়ে ওই চ্যাট জিপিটি থেকেও বানাতে পারবো, আবার আইডিওগ্রাম থেকেও বানাতে পারবো। আরও এরকম কয়েকটা সাইট আছে, ওই সাইট সম্পর্কেও আপনাদের ধারণা নিতে হবে। তো ওখানে দিলে আপনাদেরকে হচ্ছে ডিজাইন তৈরি করে দিবে। এটা কৃত্রিম বুদ্ধিমত্তার একটা বিরাট অবদান, আমাদের ডিজাইন আরও কাজগুলো সহজ করে দিয়েছে। এখন দেখেন, ধরেন একটা আপনি মাস্কট রেডি করলেন, এবার মাস্কট রেডি করলে অনেক সময় ওরা স্পেলিং মিস্টেক করে, কিংবা আপনার ফন্ট স্টাইল চেঞ্জ করতে হতে পারে। আমি গত ক্লাস কি তার আগের ক্লাসে আমি একটা আমার ক্লায়েন্টের কাজ দেখালাম না আপনাদের, একটা ডাইনোসরের ডিজাইন দেখালাম না? এই যে 2-1 দিন আগে এই ডিজাইনটা আমি কমপ্লিট করছিলাম। আচ্ছা 1 মিনিট, নেট তো পাচ্ছে না। ডাইনোসরের ডিজাইনটা এখানে নাই। আচ্ছা ডাইনোসরের ডিজাইনটা কি দেখাইছি আপনাদের? আচ্ছা তাহলে তো কথাই নেই। এখন দেখেন, যেহেতু আমি ক্যারেক্টার জেনারেট করার বিষয়টা আপনাদের ক্লিয়ার করেছি আগেই, এখনও ক্লিয়ার করতে চাইছিলাম, আরেকবার ধারণা দিতে চাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত নেটের প্রবলেম দেখা দিচ্ছে। তো এখন কথা হচ্ছে, আপনারা ক্যারেক্টার ডিজাইন বা হচ্ছে ওই মাস্কট কার্টুন শেপ আপনারা ডিজাইন করতে পারবেন, আমি আশাবাদী। আপনারা বাসায় ট্রাই করলে পারবেন, কিংবা ওই রিলেটেড একটা টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দিব, কিন্তু আপনারা গত ক্লাস রেকর্ড ভিডিওটা দেখে নিয়েন। এখন পরবর্তী স্টেপ, যে ফন্ট চেঞ্জ করতে বলতে পারে, যেটা কিনা আমি আপনাদের দেখাইছি। হ্যাঁ, ফন্ট চেঞ্জ করা তো সহজ বিষয়, একটা ফন্টের নামও বলে দিতে পারে বা স্ক্রিনশট দিয়ে দিতে পারে, সিমিলার ডিজাইন আপনারা করে নিলেন। এখন কথা হচ্ছে, আমরা একটু আরও ভালোভাবে ডিজাইন করতে পারি, তাই না? এই যে একটা ফন্ট স্টাইল ডিজাইন করা, এটা সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, এই ধরনের মাস্কট আপনারা ইসে থেকে জেনারেট করতে পারবেন, চ্যাট জিপিটি, আইডিওগ্রাম বা এই ধরনের সাইটগুলো থেকে। তো আমি এখান থেকে শুধু ক্যারেক্টারটা নিয়ে আসলাম, ক্যারেক্টার হোক বা কার্টুন, মাস্কট, এগুলোকে অনেক নামে আমরা জানি। এটা এই পজিশনে রাখলাম। এটা আপনারা যা বলবেন, আপনি ডাইনোসর চান বা যে কোনো ক্যারেক্টার যেভাবে মুভমেন্ট চান, ওর মুখের অভিব্যক্তি কেমন হবে, এটাও আপনি ওদেরকে বলে দিতে পারেন। এখানে যেমন এটা একটু রাগান্বিত টাইপের আছে, আপনি যদি চান যে এটা একটু স্মাইলি টাইপের হবে, হাস্যোজ্জ্বল হবে, ওটাও আপনারা একে প্রম্পট দিয়ে জেনারেট করে নিতে পারবেন। এখন পরবর্তী স্টেপ, আমরা এখানে যদি একটা লোগোর নাম দিতে চাই, সেক্ষেত্রে এই ধরনের এটা গেমিং লোগো টাইপের, তো এটার গেমিং লোগোর যে ডিজাইনটা হয়ে থাকে এই ধরনের, তো আমরা এটা করার চেষ্টা করি। খেয়াল করেন, এখানে এই যে একটা ফন্ট, এই ধরনের ফন্ট আপনাদের পিসিতে ইনস্টল আছে। আমি যে ফন্টের লিঙ্ক আপনাদের দিয়েছি, ওর ভিতরে এই ফন্ট আছে আপনাদের। এখানে কি লেখা, বুলডগ। তো বুলডগ না দিয়ে এখানে ইগল দেওয়া যেতে পারে। এটা তো ইগলের ছবি, তাই না? ইগল বানান কেউ বলতে পারবেন? ও তাহলে GLE, তাই না? আচ্ছা, এই যে ইগল, জাস্ট এই নাম দিয়ে আমি এখন লোগোটা বানাবো। তো এখানে হোয়াইট কালার করতে চাচ্ছি, ব্যাস। এবার ফন্টটা আমি ওই টাইপের দেওয়ার চেষ্টা করি।
এই যে ওই টাইপের একটা ফন্ট পাওয়া গিয়েছে। এইবার এখানে খেয়াল করেন এই ফন্টটা কোনভাবে আছে। এটা দেখেন উপরের পাশটা একদম সমান আর নিচের পাশ থেকে একটু কার্ভ করা, ঠিক আছে। এই কার্ভটা আমরা কিভাবে আনতে পারি, আগে থেকে একটা শেপ ক্রিয়েট করে শেপের ভিতরে ডিজাইনটা করতে পারি। এবার এই এই শেপের দেখেন ও নিচের পাশটা এরকম কার্ভ করেছে। কার্ভটা কিভাবে করা যায়, আমরা পেন টুলে যেতে পারি। পেন টুলে গিয়ে এর মিড বরাবর যখন আসবো তখন ইন্টারসেক্ট লেখাটা আসে, তাই না। অল্টার চাপে ধরলে মাউসের কার্সরটা যখন এই যে মাউসের কার্সরের নিচে একটা বাঁকা চাঁদের মতো দেখা যাচ্ছে, তাই না। ওইটা চেপে ধরে আমি যদি একটু উপরের দিকে নিয়ে যাই তাহলে এটা কার্ভ তৈরি হবে। এবার এটার একটা অফসেট পাথ করতে পারি। অবজেক্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার অবজেক্ট থেকে পাথ, এটা কপি না করলেও হবে। অবজেক্টে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটাকে আমি একটু চিকন করি, 8 পিক্সেল ঠিক আছে। এবারে যে ছোটোটা ছিল এটা অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ করবে, এটা মাইনাস অফসেট পাথ হবে। খেয়াল করেন মাইনাস অফসেট পাথ। এটার উপরে লেখাটা রাখতে চাচ্ছি, দেখছেন এখানে কি ঘটলো একটু বোঝার চেষ্টা করি। প্রথমে একটা শেপ নিয়েছিলাম এই সাইজের, অফসেট পাথ করলাম প্লাস অফসেট পাথ, যার কারণে এই মূল আকৃতি থেকে, একটু সবাইকে আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন, এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করেন। প্রথমে আমি একটা শেপ নিয়েছিলাম এই সাইজের, ওটা কাট করেছিলাম, এরপর ওইটা ধরে অফসেট পাথ করেছি প্লাস অফসেট পাথ 8, এটা একটু বড় হয়েছে। এবার পরের বার আবার এই ছোটোটা ধরেছি, মানে ছোটো সাইজটা, এটা আবার অফসেট পাথ করেছি, ওটা মাইনাস অফসেট পাথ করে এই যে ওর থেকে ছোটো যেটা ওইটা -16 দিয়েছি। আপনার যেটা আপনার চোখে ঠিকঠাক মনে হয় অতটুকু করবেন। তো এবার আমি এটা হোয়াইটই থাকলো, এটাকে আমি ব্লু কালার করছি লোগোর কালারের সাথে মিল রেখে। দেখেন এই লোগোর ভিতরে ব্ল্যাক অপশনে এই জায়গায় একটা ক্লিক করলাম, এটা ডার্ক নেভি ব্লু কালার। আর এইটার সাথে আমি এই ইগলটা হচ্ছে ফিট করব। দেখেন এটা আর এটা সিলেক্ট করলাম, ইফ অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, এটা আগেও করেছেন না আপনারা? হ্যাঁ, এটা এটা করা হয়নি। এই যে দেখছেন, মানে ওই যে শেপটা ছিল ওই শেপ যেমনভাবে নিচে বাঁকা ছিল এই লেখাটা ওর সাথে ফিট হয়ে গেছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, লেখাটা দেখা যাচ্ছে লম্বা লম্বি রয়েছে, আপনি ওই শেপটা নিয়ে নিয়েছেন বেশি চওড়া, তাহলে কিন্তু এটা বেমানান দেখা যাবে। এক্ষেত্রে আপনারা কি করবেন, একটু মানান করে নেবেন। যেমন দেখেন, যেমন এই যে লেখাটা আর এটা মোটামুটি সিমিলার আছে, কিন্তু এটা একটু চিকন টাইপের হয়ে গেছে, এটা একটু লম্বা টাইপের। তো খেয়াল রাখবেন লেখাটা যেন পিছনে থাকে আর এই শেপটা যেন উপরে থাকে, কারণ এটা মেক উইথ টপ অবজেক্ট। দেখেন এটা সিলেক্ট করছি, এটা যেহেতু উপরে এই শেপটা, এটা প্রথমে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এই ছোট যে শেপটা ওটা সিলেক্ট করলাম। এবার অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট, এরপরে মেক উইথ টপ অবজেক্ট, এটা করতে হবে। মেক উইথ টপ অবজেক্ট করলে উপরে যে অবজেক্টটা ছিল ওইটার সাথে এটা ফিট হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসটা আমি যেটা এখন দেখালাম, আগে এই ছোট যে লেখার স্টাইলটা এটা একটু করে দেখান তো সবাই। আচ্ছা, এই যে ইগলের যে মাস্কটটা রয়েছে ওইটা আর্টবোর্ডের উপরে নিয়ে এভাবেই করেন, আমি দেখি সবাই পারেন কিনা। এদিকে খেয়াল করেন সবাই, এবার যারা পেরেছেন তারা একটু খেয়াল করেন। এই যে একটা শেপ নিলাম,
এখানে আমি যেটা করছিলাম এইদিকে তাকালে বুঝতে পারি সেটা, যে প্রথমত একটা সাদা আউটলাইন রয়েছে, এই জিনিসটা আমরা কিভাবে নিতে পারি। তারপরে এই যে মাঝখানে এই যে ব্ল্যাক একটা শেপ রয়েছে, সাদা একটা শেপ রয়েছে, এবার মাঝখানে আবার এই লেখাটা রয়েছে। তো এই পুরো প্রসেসটার জন্য আমাদের এখানে আমরা তিনটা নিতে পারি। দেখেন, প্রথমে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করে এই ছোটোটা আগে যে ডিফল্টভাবে রয়েছে এটাই আগে নিয়ে নিচ্ছি 15 পিক্সেলের। এই যে অফসেট পাথ করে এটার একটা ছোটোটা নিলাম। এবার এই বড়োটা আবার ধরে আমরা চাইলে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করে, এটা মাইনাস ছিল, এবার এটা ঘুরিয়ে একটু বড় করে +8 করলাম। আপনার সুবিধা মতো একটা সাইজ নিয়ে নেবেন। বাইরের সাইজটা হোয়াইট করছি এবং এটা ব্লু করছি, নেভি ব্লু, কিন্তু দেখতে ব্ল্যাকের মতোই লাগছে। এইবার এটা আমি হোয়াইট করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আসলে হচ্ছেটা কি। এদিকে খেয়াল করেন, এই শেপটা তো সবাই নিতে পারছেন, তাই না? পেন টুল দিয়ে কার্ভও করতে পারছেন। এখানে আমি হয়তো কার্ভটা দেখাইনি, কার্ভটা তো দেখানো দরকার ছিল। এবার কি হবে, একটা একটা করে হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস করতে পারি, এগুলো সবগুলো ধরে ইফেক্ট থেকে ওয়ারআপ আর্টস, এখান থেকে যে কোনো ইফেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারি। এটাই মনে হয় ঠিক আছে। এটার মান কমাই দিই, এতটুকুই থাক, ওকে। এইবার দেখেন, আমি যেটা নিয়েছি না, এটা যে ইফেক্টটা অ্যাপ্লাই করলাম এর উপরে, এটা কিন্তু দেখেন এর পাথটা কিন্তু এখানেই রয়ে গেছে। খেয়াল করেছেন, এই তিনটা পাথ কিন্তু অরিজিনালটা রয়ে গেছে। এটা সমাধান করবেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে। এবার দেখেন এটা সমাধান হয়ে গেল। এইবার এইটা আর এইটা ধরতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যেন লেখাটা নিচে থাকে, আর যে শেপের সাথে আমরা এই ইফেক্টে অ্যাপ্লাই করব সেটা যেন উপরে থাকে। তো এইটা আর এইটা ধরলাম, অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, এটাতে ক্লিক করব। দেখেন এই হচ্ছে প্রসেস, বোঝা গিয়েছে? তো এই জিনিসটা সবাই একটু ট্রাই করেন তো। আমি যে আরেকভাবে দেখালাম না, এটা আরেকবার ট্রাই করেন। আপনি পেরেছেন, আমি বুঝতে পারছি আপনি একরকম পেরেছেন, বুঝেছেন। আরেকবার ট্রাই করতে তো সমস্যা নেই, তাই না? আপনারা জাস্ট একটা শেপ নিয়ে এটা ট্রাই করেন। যত ট্রাই করবেন তত আপনাদের কাজ দ্রুত হবে। আচ্ছা, সবাই পেরেছেন না? আচ্ছা, আমার এখানে পিসিতে নেট ঠিক হয়েছে। আচ্ছা, এটা আরও একটু ভালোভাবে ক্লিয়ার করি। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আমি এটা একটু ক্লিয়ার করি আপনাদের। এই জিনিসটা তো সবাই বুঝেছেন। এবার কালার টালার চেঞ্জ করি। এই যে আপনারা যখন মেক উইথ টপ অবজেক্ট করলেন, তখন এটা কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন না। আইড্রপার টুল দিয়ে আমি যদি কোনো কালার চেঞ্জ করি, দেখেন কালার চেঞ্জ হচ্ছে না। তো সেক্ষেত্রে কী করবেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ডের পর ওকে। এবার আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। এখানে এই কালারটা মিলে যাচ্ছে, তাই না? এটা সুন্দর দেখা যাচ্ছে। কিংবা এটা বেশি লাইট লাগলে এটা ভালো লাগছে না। এটাই ঠিক লাগছে। তো এর সাথে এটা মানাচ্ছে ভালো, কিন্তু তারপরও আমরা এরকম স্টাইল একটু শিখি। হ্যাঁ, এটার দিকে তাকাই। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। এখানে যে লেখাটা না, লেখাটা উপরের পাশ আর নিচের পাশ নিয়ে একটা গ্রেডিয়েন্ট ইউজ করা। আমি এটা একটু আপনাদের বোঝাই। আচ্ছা, এদিকে আমি কথা বলছি, আপনারা নিজেদের ভিতরে গল্প করেন না, এদিকে খেয়াল করেন। আমি একটা শেপ নিচ্ছি, শেপ নিয়ে আপনাদের একটু বোঝাই বিষয়টা কি হচ্ছে এখানে।
আইড্রপার টুল দিয়ে আমি এই যে লেখার স্টাইলে আমি একটা ক্লিক করলাম, এখানে দেখেন একটা গ্রেডিয়েন্ট ইউজ করা দুইটা কালারের। কীভাবে সেটা, আমরা যদি গ্রেডিয়েন্ট প্যানেলে যাই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন গ্রেডিয়েন্টের যে কালারের রেশিও এটা একদম কাছাকাছি এনে রেখে দিয়েছে, যাতে করে মনে হয় যে এটা দুইটা আলাদা কালার। এভাবে তো করা যায়, তাছাড়া আরেকটা সিস্টেমেও করা যায়। আমি দুই সিস্টেমে দেখাই। দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন, এটা এর মূল লেখা থেকে আর একটু ছোটো জায়গায় এসে ওটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছে। তো এটা কীভাবে করবো, অফসেট পাথ করে, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটা মাইনাস অফসেট পাথ হবে, মোটামুটি -5 পিটি দিলাম। ওকে, এবার আইড্রপার টুল দিয়ে এই গ্রেডিয়েন্টটা পিক করলাম। এই গ্রেডিয়েন্টটা দেখেন লম্বালম্বি হয়েছে। এটা আড়াআড়ি করবো কীভাবে, আমরা এই গ্রেডিয়েন্ট প্যানেল থেকে আমরা ডিগ্রি চেঞ্জ করতে পারি, এই যে এইভাবে, ঠিক আছে না? এইভাবে করা যেতে পারে। আর এর সাইড দিয়েও এটা হোয়াইট করে দিই। কন্ট্রোল জেড, এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, ডিরেক্ট সিলেকশন না, ডাবল ক্লিক করে এইটা সিলেক্ট করছি। আইড্রপার টুল দিয়ে হোয়াইট কালারটা পিক করে নিচ্ছি। এখানে যেমনটা ইউজ করা হয়েছে আমি আপনাদের ওইটাই দেখালাম। এখানে 90 ডিগ্রি করলে এই যে এখান থেকে একটা শেপ তৈরি হলো। একদম এখানে যা আছে এক্স্যাক্টলি সেটা আমি আপনাদের করে দেখালাম। এবার এটা আরেকটা সিস্টেমে করা যায়, সেটা একটু দেখাই। দেখেন আপনারা যদি অফসেট পাথ করেন তখন চেষ্টা করবেন একটা কপি নিয়ে রাখার। কপি নিয়ে রাখলে এই সমস্যায় পড়া লাগে না সিলেক্ট করা নিয়ে। এখন এই জিনিসটা, এই মাঝখানে যে কালারটা রয়েছে এটা আমি এক কালার করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন এখানে যা হচ্ছে। এবার এখানে চাইলে আমরা একটা পেন টুল দিয়ে একটা দাগ কেটে নিলাম, অলটা চেপে ধরে এটা কার্ভ করলাম। এটাকে স্ট্রোকে কনভার্ট করছি, আবার সিলেক্ট করে এটা যতটা চিকন করা যায় এই চিকনটাকে আর এই লাল শেপটাকে ধরে, আচ্ছা তার আগে এটাকে আমার স্ট্রোক থেকে এক্সপ্যান্ড করতে হবে। একটু কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু একবার যদি আপনাদের আয়ত্তে চলে আসে বিষয়টা তাহলে এগুলো আবার সহজ হয়ে যায়। শেপ বিল্ডার টুলে গেলাম, এবার অন্য একটা কালার দিলাম। এবার দেখেন একটা একটা করে ক্লিক করছি, কোনো অল্টার প্রেস করে না। এবার কি হলো জানেন, এটা দুইটা আলাদা আলাদা শেপ হয়ে গেল। এবার চাইলে দুইটার কালার আলাদা আলাদা দেওয়া যেতে পারে। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই লালগুলো ধরে আপনি যদি মনে করেন অন্য একটা কালার দিবেন, ধরেন এই কালার দেওয়া যেতে পারে। আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই উপরেরগুলো সিলেক্ট করে আমি আইড্রপার টুল দিয়ে এই কালার পিক করে দিচ্ছি, ব্যাস। এইভাবেও করা যেতে পারে, এটাও সুন্দর দেখাচ্ছে, তাই না? এই জিনিসটা আপনারা বাসায় গিয়ে ট্রাই করেন। আমি একটু আরও বিষয়গুলো আমি ক্লিয়ার করি। নাকি এটাও ট্রাই করবেন? হ্যাঁ, বাসায় গিয়ে ট্রাই করেন। ও আরেকটা জিনিস, এই যে প্রেজেন্টেশনটা, লোগোর প্রেজেন্টেশন এইভাবে কিভাবে করবেন, এই যে এইটার মতো করে, এটার মতো করে কিভাবে করবেন দেখেন, আমি একটু ক্লিয়ার করি। এটা আমি একটা গ্রেডিয়েন্ট নিচ্ছি, এই গ্রেডিয়েন্টের অপাসিটি কমানো আছে। এটা সিলেক্ট করলে বুঝতে পারবেন এই যে এখানে অপাসিটি 85%। এটা যদি 100% করা হয়
তাহলে এমন দেখাবে। এই গ্রেডিয়েন্টটা আমি কিভাবে তৈরি করছি দেখেন, আমি এটা এক কালার করেই আপনাদের ক্রিয়েট করা দেখাই। একটা গ্রেডিয়েন্ট কিভাবে তৈরি করবেন, এটা সিলেক্ট করলাম, এই লোগোর ভিতর থেকে দুইটা কালার পিক করতে হবে। তাহলে এই গ্রেডিয়েন্ট প্যানেলে আসলাম, গ্রেডিয়েন্ট প্যানেলে তো অলরেডি একটা কালার রয়েছে, এটাই নিয়ে নিবে। আচ্ছা দুইটাই দেখেন আমি এই লোগো থেকে কালার পিক করছি, তো দুইটা পয়েন্ট রয়েছে, একটা ব্ল্যাক একটা লাইট ব্লু কালার, স্কাই ব্লু কালার। তো এখান থেকে আমি আইড্রপার টুলটা নিলাম। আপনারা তো মনে হয় গ্রেডিয়েন্ট প্যানেলের কাজ সবাই ভুলে গিয়েছেন। দেখেন এটা নেওয়া যেতে পারে, কিংবা এই একটু লাইট কালারটা নেওয়া যেতে, ডার্ক কালারটা নেওয়া যেতে পারে। আর এই পাশেরটা আমি এই ব্লু কালারটা নিয়ে নিয়েছি, এখানে যে ব্লু কালারটা রয়েছে। এভাবে একটা গ্রেডিয়েন্ট নেওয়া হলো। এবার এই যে এখানে যেরকম শ্যাডো, পিছন থেকে একটা শ্যাডো টাইপ হয়েছে, এইটা আমি আপনাদের বোঝাই দিচ্ছি। এইবার এক মিনিট, আসসালামু আলাইকুম। হ্যাঁ লাইন ঠিক হয়েছে। আচ্ছা এদিকে খেয়াল করেন, এইটা আমি একটা অল্টা চেপের একটা ডুপ্লিকেট নিলাম, এটা একটু বড় করছি, এখানে যেমন একটু বড় করা হয়েছে তাই না, তো সেই টাইপের বড় করলাম, কিন্তু এটা পিছনে পাঠাবো। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড। এখন দেখেন এখানে দেখা যাচ্ছে না তাই না, এটার মতো এখানে দেখা যাচ্ছে না। দেখানোর জন্য কি করতে হবে, এটাকে স্বচ্ছ করতে হবে, ট্রান্সপারেন্ট। এখান থেকে এই যে অপাসিটি কমাতে হবে, এই যে এর মান যত কমাচ্ছি ওটা তত ভিজিবল হচ্ছে। এই এবার এটা যদি আমি এক্সপোর্ট করি, এই দেখেন জেপিজি ইমেজটা তৈরি হয়েছে এইভাবে। এবার এটা চাইলে কোনো গেমার বা যার জন্য ডিজাইন করবেন সে তার প্রোফাইল পিকচার বা অন্যান্য জায়গায় ব্যবহার করতে পারবে। এই হচ্ছে প্রসেস। আচ্ছা এই জিনিসটা একটু ট্রাই করবেন কি সবাই? এই যে আমি যে এই প্রসেসটা দেখালাম, এটা একটু সবাই ট্রাই করেন তো। আচ্ছা এটা ভালোভাবে বুঝলেন, এই বিষয়গুলো বাসায় আবার ট্রাই করবেন, তা না হলে কিন্তু ভুলে যাবেন। দু একবার আবার ট্রাই করবেন। এখন অলরেডি 4:30 বেজে গিয়েছে। এখন আপনাদের যে বিষয়গুলো একটু জানাই, আপনাদের এখন যে প্রসেসে এগোতে হবে, সবাই এদিকে খেয়াল করেন। এই চ্যাট জিপিটি, আইডিওগ্রাম, লিওনার্দো, এই ধরনের যত এআই আছে, ফ্রি এআই, যা আমরা টাকা খরচ ছাড়া ব্যবহার করতে পারছি, এইগুলো আগে আপনারা ব্যবহার করবেন। এগুলো ডেলি লিমিট আছে। যেমন এই আইডিওগ্রামে ডেলি লিমিট মনে হয় 10টা ইমেজ জেনারেট করা যাবে, কি 5টা ইমেজ জেনারেট করা যাবে। তো আপনাদের মাল্টিপল জিমেইল থাকলে আপনারা ফ্রিতে 20টা ইমেজ ডেলি লিমিট থাকে, দিনে আপনি 5টা কি 10টা ইমেজ জেনারেট করতে পারবেন। আর যদি আনলিমিটেড বা আপনাদের কোয়ান্টিটি বাড়াতে চান, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই প্রিমিয়াম অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে, প্রিমিয়ামের দাম বেশি। এখন যেটা বলছিলাম না, গতদিনে একটা ডিজাইন করছিলাম, এই যে এইভাবে এই ধরনের ইমেজ আমরা জেনারেট করতে পারি ফ্রিলি। এগুলো একটু কাস্টমাইজ করতে হয় বিভিন্নভাবে। দেখা যাচ্ছে ফন্ট স্টাইলটা ভালো লাগছে না, ফন্টটা সরাই দিয়ে আমি অন্য ফন্ট দিলাম। এই হচ্ছে কাজ। না ওইটাই বলছি যে এখানে আপনি এই যে পাওয়ার না, এটা আপনি 1 দিয়ে রাখবেন। এই যে ডিফল্ট এখানে 1 দিয়ে রাখবেন। আপনি 3 গুণ দিলে 3বার ইমেজ জেনারেট করতে পারবেন। আপনি দিয়ে রাখবেন হচ্ছে 1, তাহলে হয়তো 5-10টা ইমেজ জেনারেট করতে পারবেন। আর যদি মাল্টিপল জিমেইল থাকে
জি, ওখানে যা যা আছে সবই ডাউনলোড করতে পারবেন, যা জেনারেট করবেন সবই ডাউনলোড করতে পারবেন, এবং ওইগুলো এই ভেক্টর ম্যাজিক দিয়ে ভেক্টর করে নেবেন। ওটা তো জাস্ট থাকবে জেপিজি ইমেজ, তো ওইটাকে ভেক্টর ম্যাজিক সফটওয়্যারের মাধ্যমে ভেক্টর করবেন। আচ্ছা, এখন এই চ্যাট জিপিটি আইডিওগ্রাম এই সম্পর্কে আমি কিছু সিরিজ আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, ওইটা ট্রাই করবেন। আর ডেলি রুটিন এটা ফলো করবেন, তাহলে আপনাদের কাজ থাকবে আজকে এই ক্যারেক্টার জেনারেট করা বা কোনো ফুড আইটেম আপনারা তৈরি করতে পারেন, বার্গার তৈরি করতে পারেন, করে ডিজাইন করতে পারেন। তো আপনাদের কাজ থাকবে এআইয়ের সাহায্যে এই ধরনের ক্যারেক্টার অথবা কোনো একটা বার্গার হোক বা যে কোনো একটা ফুড আইটেম জেনারেট করে ওইটা দিয়ে লোগো ডিজাইন করবেন। কোনো একটা ফ্রুট ফল বা কোনো, যেমন এখানে এই দেখেন ঝাল দিয়ে ডিজাইন করা রয়েছে, তো আপনি এই ঝাল দিয়েও ডিজাইন করতে পারেন। আর আগুনগুলো কোথায় পাবেন? ফ্রিতে যদি ফায়ার ভেক্টর দিয়ে সার্চ দেন এর ভেক্টর ফাইল পেয়ে যাবেন, ওইগুলো আলাদা করে ভেক্টর করা লাগবে না, ভেক্টর ফাইলই পেয়ে যাবেন। তো ওইগুলো দিয়ে সাজিয়ে আপনারা ডিজাইন করতে পারেন। তাহলে আপনাদের আজকে হোমওয়ার্ক থাকবে কি, যে এআই ব্যবহার করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনারা লোগো ডিজাইন করবেন 5টা। আর কি ধরনের ভিডিও দেখবেন এই বিষয়ে আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি ভিডিও টিউটোরিয়াল পাঠাই দিব না। আর আমি তো আপনাদের একটা ধারণা দিয়ে রাখিছি, তাই না? মূল প্রসেসটা আপনাদের বলে দিছি, বাকিটা আপনারা ভিডিও দেখে নিজেরা ট্রাই করে আপনারা এগোতে পারবেন। ঠিক আছে? তো আমি একটু সার্চ দিই, যেমন দেখেন আমি লোগো ডিজাইনে শুধুমাত্র ওইটা দিয়েই তো হয় না। আমি যেমন গতদিন দেখাইছিলাম ডাইনোসরের ডিজাইন করছি, বলছে পিছনের টমেটোমটা বড় করতে, আমার ক্লায়েন্ট বলছে টমেটোম ছোট হয়ে গেছে, এই টমেটোম ছোট হয়ে গেছে, এটা ডাইনোসর টমেটোর ভিতরে থাকতে হবে। তো এটা তো ভেক্টর করা, এর ভিতরে নিয়ে আসলে তো টমেটোম নষ্ট হয়ে যাবে, তাই না? এই পাশটা ফাঁকা থাকবে। তো সেক্ষেত্রে আমি কী করেছি, টমেটোমের ভেক্টর আমি ফ্রিপিকে সার্চ দিয়েছি, দিয়ে এইটুকু রিমুভ করেছি, রিমুভ করে তারপর আমি এই ডাইনোসর আর নিচের লেখাটা আমি ঠিকঠাক করেছি। এই বিষয়টা আমি সামনের ক্লাসে আপনাদের করতে দেব। এটা এই যে রিমুভ করার বিষয়টা, এই যে এখান থেকে এই যে কালো, এটা যদি আমি রিমুভ করতে চাই কিভাবে রিমুভ করব, এই বিষয়টা আমি সামনের ক্লাসে আরও ক্লিয়ার করব। এবং এটা শিখতে পারলে মনে করেন আপনাদের আরও এগিয়ে যেতে পারবেন। মানে সাইডে ধরেন এই যে এই সাইডের এই লেখাগুলো আপনারা কিভাবে রিমুভ করে আবার নতুন নিজের মতো করে অন্য নাম দিয়ে লিখতে পারেন, এইগুলো আমি সামনের ক্লাসে ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের তো সব সাইটগুলো ঠিকঠাক আছে, তাই না? এআই টুল আলাদা ফোল্ডার করবেন, ওর ভিতরে এআই টুলগুলো রাখবেন। তারপর এলিমেন্ট নামে একটা ফোল্ডার করতে পারেন, ওর ভিতরে ফ্রি পিক, পিন্টারেস্ট এইসব সাইটগুলো রাখতে পারেন। এরপর সোশ্যাল মিডিয়া বা হচ্ছে আপনাদের যে সব পোর্টফোলিও সাইটগুলো করা হয়েছিল, পোর্টফোলিও সাইট কি করা হয়েছিল, ড্রিবল, বিহ্যান্স, সবগুলো সাইটে একটা করে পোস্ট, যেভাবে ফেসবুকে পোস্ট করতে হয় ওইটা করতে বলা হয়েছিল। করেননি কে? একটু হাত তোলেন তো, কষ্ট করে হাত তোলেন। হ্যাঁ, শুধু ইনস্টাগ্রামে? লিঙ্কডইন কি আপনি পিসিতে লগ ইন করেছেন ফোন থেকে? আচ্ছা, আমি ফোনে আপাতত লিঙ্কডইন লগ ইন করার দরকার নেই, 10-15 দিন যাক, ওখানে দু একটা প্রতিদিন 2-1টা করে কানেকশন অ্যাড করেন, এভাবে অ্যাকাউন্টটা আগে বিশ্বস্ত করেন, তারপরে যে পিসিতে লগ ইন করবেন, তা না হলে রেস্ট্রিক্টেড করে দেয়। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না নাকি আপনারা গল্প শুরু করে দিলেন? আমি কি বলছি, এই পোর্টফোলিও যে সাইটগুলো রয়েছে, ড্রিবল, বিহ্যান্স, তারপর হচ্ছে যে টুইটার তো না, এখন এক্স, এই সাইটগুলোতে কি পোস্ট করেছেন একটা করে? আচ্ছা, এটা জরুরি ছিল। এই যে আজকে সুন্দর সুন্দর ডিজাইন করবেন, গতদিনও করেছেন, এই তো এইগুলো 4-5টার ভিতরে একটা ডিজাইন তো অনেক সুন্দর হয়, তাই না? 2-1টা তো ডিজাইন সুন্দর হয়, ওইগুলো আপনি পোস্ট করবেন। আর পোস্ট করার সময় কী ধরনের লেখা লিখবেন এটা সম্পর্কে আগেও আমি ধারণা দিছি। লিখবেন কি শোনেন, আমি এই বিষয়ে দক্ষ,
আমি এই ধরনের ডিজাইন আপনার জন্য করে দিতে পারবো। আপনার যদি দরকার হয় আমাকে মেসেজ দিতে পারেন, আমার সাথে যোগাযোগ করেন। আমার কথা ক্লিয়ার? এই কথাটা আপনি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করে সব সাইটে ওই ডিজাইনটা পাবলিশ করার সময় ওই লেখাটা পেস্ট করে দেবেন। আর এই লেখাটা আপনারা যেভাবে ডেলি রুটিন টেক্সট ডকুমেন্ট করে সেভ করা, ওইভাবে ওই লেখাটা এক জায়গায় আপনি আগে থেকে কপি করে ওই টেক্সট ডকুমেন্টে সংরক্ষণ করতে পারেন। কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন বিষয়টা? আর ডেলি রুটিনটা অবশ্যই ফলো করতে হবে, এটা প্রতিদিন করতে হবে। এটা অপশনাল। আপনার যদি মোটিভেশন প্রয়োজন হয়, কাজে আগ্রহ না থাকে, তাহলে একটু নিউজ দেখতে পারেন এই রিলেটেড, এই ধরনের কন্টেন্ট একটু কনজিউম করতে পারেন। এরপর হোমওয়ার্ক যেটা আপনাদের থাকছে, 5টা ডিজাইন করতে হবে। এরপর ইলাস্ট্রেটরের ট্রিক্স ভিডিও আপনি 15-20 মিনিট সময় দিলেন, আপনি প্রতিদিন 24 ঘন্টা সময় পাচ্ছেন। ঘুমানো, খাওয়া দাওয়া আপনার আমি ধরলাম 22 ঘন্টা, 2টা ঘন্টা এখানে দিতে হবে। সব কাজ 22 ঘন্টায় করলেন আর 2 ঘন্টা এখানে সময় ব্যয় করবেন। ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও 20 মিনিট দেখলেন, লোগো ডিজাইন টিউটোরিয়াল 20 মিনিট দেখলেন। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আপনাদের জানতে হবে। আমি যে সিরিজ ভিডিও লিঙ্ক দিব, একটার পর একটা দেখবেন আর ওইগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন এগুলো অনেক মজার কাজ। তো এইগুলো বুঝিনি? হ্যাঁ, মাস্কট লোগো, কার্টুন শেপ দিয়ে লোগো ডিজাইন করতে পারেন, কিংবা একটা ফুড আইটেম দিয়ে নিচে নাম লিখে লোগো ডিজাইন করতে পারেন। আমি এটার কথা বলছি, যেটা কিনা আজকে ট্রাই করলেন আপনারা। আজকে যেটা ট্রাই করলেন এই ধরনের কাজ করবেন। আর ইমেজটা ডাউনলোড করেন, ইমেজটা তারপর কি করবেন বলেন তো? ভেক্টর করতে হবে, ভেক্টর ম্যাজিক দিয়ে ভেক্টর করতে হবে। এটা সবাই পারেন তো? ও, ভেক্টর ম্যাজিক সফটওয়্যার দেখানো হয়নি না? আচ্ছা, এই দেখেন দেখানো হয়েছে, অনেকে বলছে, অনেকে এই ভেক্টর ম্যাজিক সফটওয়্যার চেনেন এটা? এই যে ফাইল থেকে ইম্পোর্ট ফাইল, এখান থেকে আপনি ডাউনলোডে যদি কোনো ইমেজ থাকে, ডাউনলোডে নেই, এই ইমেজ আপনি চাইলে সিলেক্ট করে এটা ভেক্টর করতে পারেন। কিন্তু এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা, এটা ভেক্টর করতে গেলে ফেটে যাবে। এইভাবে ভেক্টর করতে হবে, করলে এটা সব আপনি এডিটেবলভাবে এডিট করতে পারবেন। এই হচ্ছে প্রসেস। আপনি যে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যে ইমেজটা পাবেন, ওটা তো জেপিজি, ওইটা তো আপনি এডিট করে কালার টালার চেঞ্জ করতে পারবেন না। এর জন্য আগে ভেক্টর ম্যাজিক দিয়ে ভেক্টর করে নিতে হবে। আর এই গ্রেডিয়েন্ট আলা ইমেজগুলো ভেক্টর করতে অনেক সময় লাগে। এটা তো জানেন, তাই না? না বুঝলে আবার বললেন, এটা তো প্রসেসটা একদম সহজ, নেক্সট করলেই হয়ে যায়। বাসায় ট্রাই করবেন, করলেই বুঝতে পারবেন। তারপরে একবার দেখাই দিই আপনার জন্য। এই দেখেন, ফেটে গেছে, দেখছেন কালার বিভিন্ন ফেটে গেছে। এটা গ্রেডিয়েন্টের জন্য হয়। দেখেন এই যে ইমেজটা, এটা তো জেপিজি ইমেজ সেভ করেছিলাম, জেপিজি থেকে আমি এটা ভেক্টর করে ফেলেছি। এগুলো সব ফেটে গেছে, দেখছেন? গ্রুপ অবস্থায় রয়েছে। তাহলে কি করবো? এগুলো ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো এইভাবে কেটে কুটে সাইজ করে ফেলতে হবে, ঠিক আছে? দেখেন এই যে এইভাবে অল্টার চেপে শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো সব কেটে ফেললাম, ব্যাস। এই যে এই ইমেজটা আবার ভেক্টর ফাইল হিসেবে আমার সামনে রেডি। এটার উপর আমি লোগো ডিজাইন করতে পারবো। এই হচ্ছে বিষয়। আর ফ্রি পিক থেকে তো ডাউনলোড করা জানেনি। এখানে ডেইলি লিমিট হচ্ছে 10টার বেশি ডাউনলোড করতে পারবেন না। তাহলে আপনাদের কাজ, হোমওয়ার্ক, 5টা ডিজাইন করবেন, লোগো ডিজাইন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে কোনো ফ্রুট হোক,
ভেক্টর হচ্ছে এই যে মাসকট কার্টুন হোক এগুলো জেনারেট করে এনে আপনারা এই ইলাস্ট্রেটরে নিয়ে এসে ভেক্টর করে ওটা ডিজাইন করবেন। আর যদি ডেলি লিমিট শেষ হয়ে যায় এই করতে গিয়ে, ইমেজ জেনারেট করতে গিয়ে, আপনারা মাল্টিপল জিমেইল ব্যবহার করতে পারেন, করে ওই জিমেইল দিয়ে লগ ইন করে আপনারা অন্য ইমেজ জেনারেট করতে পারেন। এই হচ্ছে প্রসেস আপনাদের হোমওয়ার্কের। তাহলে আজকের মতো এই পর্যন্ত রাখছি। আবহাওয়া খারাপ, বেলায় বেলায় বাড়ি ফিরে যান।